অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদের এই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে আমি পুরোটা সময় জুড়ে আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। আমরা প্রতিদিনই আপনাদের এই প্রিয় কেমন আছেন অনুষ্ঠানে আমাদের প্রতিদিনকার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবার চেষ্টা করি এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেগুলোর বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ারও আপনাদেরকে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো আপনাদের টয়লেটের একটি সমস্যা নিয়ে এবং সেটি হচ্ছে মলদ্বারে ব্যথা কেন হয়। আমরা মানুষ হিসাবে আমাদের প্রতিদিনকারই একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টয়লেট করা, কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে না এমন মানুষকে খুঁজে পাওয়া যায় খুব কম। এবং এই মলদ্বারে ব্যথা এবং অনেক সময় মল পাস করার সময় কিংবা এই যে কোষ্ঠকাঠিন্যের সময় রক্তপাত হওয়া, খুব বেশি ব্যথা হওয়া, এরকম রোগীর সংখ্যাও কিন্তু পাওয়া যায় অনেক বেশি। এগুলো নিয়েই আজ আমরা কথা বলবো, মলদ্বার অথবা পায়ুপথের বিভিন্ন সমস্যা নিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্টুডিওতে আছেন একজন কলোরেক্টাল সার্জন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাকে আমন্ত্রণ। দর্শক, আমরা আজকে কথা বলছি মলদ্বারে ব্যথা কেন হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যাগুলো নিয়েও আমরা কথা বলবো, এর কারণগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই এর সাথে থাকবে অনেক পরামর্শ। তবে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। এবং আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে নেক্সাস টিভি হেলথ এই পেজে সরাসরি লাইভ যাচ্ছে, সেখানে আপনারা লাইক এবং কমেন্টসের মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনার মূল্যবান প্রশ্নটিও সেখানে জানাতে পারেন। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমাদের স্টুডিওতে উপস্থিত কলোরেক্টাল সার্জন স্পেশালিস্টের সাথে আপনারা চোখ রাখুন, প্রশ্ন করতে ভুলবেন না। ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, আমরা আসলে আজকে কথা বলছিলাম মলদ্বারে ব্যথা কেন হয়। বর্তমানে বাংলাদেশে এটা আসলে বেশ একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই জানতে চাই, এই যে কোষ্ঠকাঠিন্য আর মলদ্বারে ব্যথা দুটোর মধ্যে সম্পর্ক কীরকম? মলদ্বারে ব্যথা এটা একটা কমন সমস্যা বাংলাদেশে। তা এটা অনেক কারণে হতে পারে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যর কারণে যেটা হতে পারে যে হার্ড স্টুল যখন মলদ্বারের ভিতর দিয়ে পাস করে, তখন ওই হার্ড স্টুল পাস করার কারণে অনেক সময় মলদ্বার ছিঁড়ে যায়। আচ্ছা, মানে ওই শক্ত মলটাই হয়তো বা পায়ুপথের ব্যথার কারণ হতে পারে। আপনার কাছে জানতে চাই, তাহলে এই শক্ত মল অথবা কোষ্ঠকাঠিন্য যদি একটা কারণ হয়ে থাকে, আর কি কি কারণে মলদ্বারে ব্যথা হয়? তাহলে এই যে কোষ্ঠকাঠিন্য ছাড়াও যেটা হতে পারে যে পাতলা পায়খানা, মানে ডায়রিয়া বলে, ডায়রিয়ার কারণে যেটা হয় যে বারবার সে অনেক জোরে বাথরুমটা বের করে দেয়। এই যে অনেক জোরে বের করতে যেয়ে ওই বাথরুমের রাস্তা ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, এভাবে তার তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে দেয়ালে অথবা বিভিন্ন জায়গায় পোস্টারে কিন্তু দেখা যায় যে অশ্ব, ভগন্দর এই রোগগুলোর নাম দেখা যায়, যেগুলোকে আসলে আমরা মেডিকেল সায়েন্সে হয়তো বা পাইলস বলি, ফিশার বলি, ফিস্টুলা বলি। আপনার কাছে প্রথমেই যদি জানতে চাই যে পাইলস মানে অনেকেই বলেন যে মলদ্বারে তার একটা অংশ, মানে পায়খানার রাস্তায় হয়তো বা একটা অংশ বেড়ে গিয়েছে এবং সেখান থেকে ব্যথা হচ্ছে, কারো রক্তপাত হচ্ছে। এই রোগটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। পাইলস হলো যে আমাদের মলদ্বারের নিচের অংশে কিছু মাংসপিণ্ড থাকে, যেটা নর্মাল। এই মাংসপিণ্ডের কাজ আছে, সেটা হলো যে এটা আমাদের বাথরুমটাকে টোটালি ঠিকমতো ক্লোজ রাখতে হেল্প করে। এটাকে বলে কুশন লাইক ইফেক্ট, মানে বালিশের মতো আর কি। তা একটু চিন্তা করেন যে মলদ্বার যখন একটা মানুষের বন্ধ হচ্ছে, তখন কিন্তু একটা অ্যাডাল্টের, মানে বয়স্ক লোকের, সাধারণ বয়স্ক, সে যদি না চায় তাহলে কি তার বাথরুম হবে? হবে না। কিন্তু দেখেন ওখানে গ্যাস, পানি সবই কিন্তু আটকা পড়ে থাকছে। এই যে 100% যে আটকা পড়ে রাখা, কন্টিনেন্স বলে, 100%-এর ফাইন টিউনিংটা, এটা ওই পাইলসের যে ওই কুশনগুলো, সেগুলোর কারণে হয়। তা এই কুশনগুলো অনেক সময় দেখা গেলো বড় হয়ে যায়। বড় হয়ে গেলেই তখন তার লক্ষণ শুরু হয়ে যায়। ওই যে রক্ত যাচ্ছে, অথবা বাথরুম করার সময় সেটা বের হয়ে আসছে, বের হওয়ার পর আবার বাথরুম করলে ঢুকে যায়, অথবা ধীরে ধীরে ঢুকে, অথবা হাত দিয়ে ঢুকাতে হয়। কারো কারো এত দূর গড়ায় যে বাথরুম করলে বের হয়ে গেল আর ঢুকতেই চায় না, অথবা বের হয়েই থাকে আর ঢুকে না। এইভাবে এই পাইলসটা মানে অশ্ব বা হিমোরয়েড এইভাবে রোগীদের কাছে প্রেজেন্ট করে। চমৎকারভাবে বলেছেন স্যার। আমাদের আজকে টপিকস, আমরা যেটা কথা বলছিলাম মলদ্বারে ব্যথা। অনেক সময় আমরা দেখি যে হেমোরয়েড অথবা পাইলসের রোগীরা দেখা যায় যে পায়খানার সাথে রক্ত নিয়ে আসে, কিন্তু এই যে মলদ্বারে ব্যথা, এটার কারণ কি পাইলস হতে পারে, নাকি মলদ্বারে বিভিন্ন সময় ফোড়া, অ্যাবসেস, বিভিন্ন ধরনের পুজজনিত কন্ডিশনগুলো হয়ে থাকে, সেগুলো থেকে হয়? তবে এই প্রশ্নের উত্তরে যাবার আগে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম।
জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বলুন। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঝর্ণা বলছি। জি, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন, কি জানতে চাচ্ছেন? জি, সমস্যাটা হচ্ছে আমার হাজবেন্ডের, ওনার বয়স 60 বছর। জি। ওনাকে 13 সালে পাইলসের অপারেশন করানো হয়, কিন্তু বেশ কয়েক বছর ভালো ছিলেন। আজকে 2 বছর যাবত ওনার মলদ্বারে আবার গ্যাসের মতো আসছে এবং ফোঁটা ফোঁটা রক্ত হয় এবং অনেক কষা পায়খানা হয়। তারপরে ইসবগুলের ভুসি খাওয়ানো বা নরম হওয়ার জন্য বিভিন্ন রকমের শাক, বিশেষত শাকটাই বেশি খাওয়াই এবং তরল জাতীয় জিনিস খাওয়াই। তারপরে ইসবগুলের ভুসি খাওয়াই। এখন কি করলে উনি ভালো হবে, যেহেতু একবার অপারেশন করানো হয়েছে? জি, আমার একটু প্রশ্ন যে তার কি ব্যথা আছে কিনা, মলদ্বারে কোনো ব্যথা আছে? ব্যথা আছে। ওনার বাথরুম করতে গেলে, টয়লেট করতে গেলে প্রচন্ড ব্যথা হয় এবং করতে পারে না, ওনার মানে ঘেমে যায় উনি। আচ্ছা, দর্শক শ্রোতা, আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। উনি পসিবলি যে রোগে ভুগছেন সেটা হলো অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার বলতে বাংলায় যদি বলি, অ্যানাল ফিশার রোগটার নাম এটা হলো গেজ। তা ওই যে আপনি বললেন অশ্ব গেজ ভগন্দর, তার গেজ অংশটা হলো অ্যানাল ফিশার। আচ্ছা, তো অ্যানাল ফিশারের হলো যে আমাদের চিকিৎসা কি? অ্যানাল ফিশারের চিকিৎসা হলো আমরা রোগীকে প্রথমে কিছু ওষুধ দিব, নিয়ম কানুন মানতে বলবো। এই ওষুধের মধ্যে যেমন সে ব্যথা পাচ্ছে, ওনার ব্যথার ওষুধ খেতে হবে। তারপর তার আমি দিই যেটা, আমি ন্যাপ্রোক্সেন প্লাস জাতীয় ওষুধ দিই, যেখানে গ্যাথার ওষুধ এবং গ্যাস্ট্রিক ওষুধ মিলিত থাকে। এটা 5-7 দিনে দিয়ে রাখি। তারপর বাথরুম কোষ্ঠকাঠিন্য হলে তাকে সিরাপ দেওয়া হয় অথবা ট্যাবলেট দেওয়া হয় বাথরুমটা নরম রাখার জন্য। এছাড়া আর একটা নাইট্রোগ্লিসারিন অয়েন্টমেন্ট আছে, এটা দিলে বাথরুমের রাস্তাটা ধীরে ধীরে ডাইলেট হয়ে এটা অনেকটা নর্মাল হয়ে যায়। এটা হলো তার চিকিৎসা। সাথে যদি রক্ত বেশি যায় তাহলে ডায়োস্পিরিন, হিসপিরিন নামে এক ট্যাবলেট আছে, এগুলো দিই। এর পাশাপাশি রোগীকে আমরা কিছু নিয়মকানুন মানতে বলি। যেমন এই রোগীটার কথা বলছে, ওনার কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা। কোষ্ঠকাঠিন্যের একটা অন্যতম চিকিৎসা হলো যে আপনার জীবনযাপনের পরিবর্তন বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন। কীরকম? যেমন আপনি খাবেন, টাইমলি খাবেন, পেট ভরে খাবেন, কিন্তু এক্সারসাইজ করবেন। অর্থাৎ যেটা বলা হয় যে ডায়েটিং করে স্বাস্থ্য কমানো, এটা মোটেও হেলদি নয়। আমাদের বলা হয় যে খাবারটা অ্যাডুকেট খাবেন, কিন্তু আপনি এক্সারসাইজ করে আপনি শরীরটাকে ফিট রাখবেন। তাহলে আপনি যদি সবসময় ধরেন বসে থাকেন, অনেকে বলে আমি তো সারাদিনই কাজ করি, সারাদিন কাজ করছে কিন্তু সে কিন্তু সেডেন্টারি ওয়ার্ক, অর্থাৎ বসে থেকে কাজ করে, তাহলে সেটা কিন্তু কাজ মানে কি এক্সারসাইজ হলো না। এক্সারসাইজের ব্যাপারটা বলা হলো যে আপনার এমন হার্ডওয়ার্ক করলেন বা দৌড়ালেন বা হাঁটলেন যে ঘাম শুরু হয়ে গেল, এই ঘাম শুরু হওয়ার পরেও 15-20 মিনিট ঘামাতে হবে, তাহলে আপনার এক্সারসাইজটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। এরপরে আসি, এটাতে কি সুবিধা? এটাতে সুবিধা, এক্সারসাইজ যখনই করবেন তখন নাড়ি ভুড়ির নড়াচড়াটা অনেক সচল হয়। সচল হলে হয় কি তার কোষ্ঠকাঠিন্যটা অনেক কমে যায়। নাম্বার 2, তার ক্ষুধা লাগে বেশি, পিপাসা লাগে বেশি, তখন তার খাওয়াটা স্বাভাবিক হয়। এরপরে আসি যে আর কি হতে পারে, যেমন খাওয়াটা হলো ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাওয়া। এটাতে তার মানে এটা বলে হজমটা দ্যাট ইজ অ্যাডুকুয়েটলি হয়। কারণ আমাদের প্রত্যেকবার খাবারের সাথে আমাদের সিক্রেশন হয়। তা ও যদি খুব তাড়াতাড়ি ধরেন 3 মিনিটে সে লাঞ্চ করবে, তাহলে তার তো ওটা ঠিকমতো হজম হবে না। এরপরে আছে যে আপনার ওই রোগীটা ঠিকমতো ঘুমাচ্ছে, ওই মানুষটা, সরি সবাই তো রোগী না, মানুষ ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, ঘুমের সাথেও কোষ্ঠকাঠিন্য সম্পর্ক আছে। হেলথি লাইফস্টাইল ইট প্রিভেন্টস দ্য অ্যানাল প্রবলেম, মলদ্বারের সমস্যা অনেকখানি কমিয়ে দেয়। তাহলে খাওয়ার সময় তাকে যদি ধরেন সবসময় সে রিচ ডায়েট খায়, এটাকে ডিসকারেজ করা হয়। আপনি খাওয়ার সময় অ্যাডিকুয়েট ফ্রুটস, ফলমূল এবং শাকসবজি বেশি করে খান। এছাড়া আমরা বলি যাদের কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে তাদের ঈষৎগুলের ভুসি প্রয়োজনে খাওয়ার কথা বলি, যেটা আমরা সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত খেতে বলি, যে পানির সাথে মিশিয়ে তখনই খাওয়া যায় বা কিছুক্ষণ পানির সাথে গুলিয়ে রেখেও খাওয়া যায়। এভাবে করে আরও আছে স্মোকিং, ইট ইজ ব্যাড ফর অ্যানাল হেলথ। ইভেন অ্যালকোহল, যারা মানে বাংলা ভাষায় সোজাই বলতে গেলে মদ খাওয়া, তা এটাও কিন্তু অ্যানাল হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো না। লং টাইম সিটিং, যেমন ট্রাকের ড্রাইভার ধরে নেন সে রংপুর থেকে চালিয়ে সে চিটাং যাবে, তা ট্রাক কিন্তু এমনিতেই অনেক স্লোলি যায়, তা সে দেখা গেলো যে 24 ঘন্টা ড্রাইভিং করবে। তা এই লং সিটিং ইটস অলসো ব্যাড, মানে অ্যানাল হেলথের জন্য ক্ষতিকর। তাদের ক্ষেত্রে বলা থাকে যে 2-1 ঘন্টা চালানোর পরে আপনি যদি একটু থামায় 5 মিনিট হাঁটাহাঁটি করেন, দ্যাট ইজ গুড ফর হেলথ। কারণ আপনি যখন বসে থাকছেন তখন আপনার পুরো শরীরের প্রেশারটা যে এই
অ্যানাসের ওই লাইনে ওই বরাবর যে বায়ুপথের পড়ে উপরই জি পড়ছে, হুম। কি যখন আপনি দাঁড়াচ্ছেন তখন কিন্তু ওটা মিড লাইনে চলে যাচ্ছে, আপনি অ্যানাসটা কিন্তু অ্যানাসের উপর কোনো প্রেশার থাকছে না। সো এই যে 2-1 ঘন্টা পর পর যে একটু দাঁড়ানো, আমরা বলি যে যদি একটা ট্রাকের ড্রাইভার 2 ঘন্টা 3 ঘন্টা চালানোর পরে 5 মিনিট রেখে যদি 10 মিনিট যদি চা খায়, দ্যাট ইজ গুড ফর হিজ হেলথ, অ্যানাল হেলথ। গুরুত্বপূর্ণ। জি। স্যার, পেশেন্টকে প্রথমে ধন্যবাদ যে এত সুন্দর একটি প্রশ্ন এত সুন্দরভাবে করার জন্য, এবং আপনার জন্যই ডক্টর মোহাম্মদ আহসান হাবিব স্যার এত সুন্দর করে এতগুলো পরামর্শ চমৎকারভাবে স্টেপ বাই স্টেপ আপনি বলেছেন। এবং নিশ্চয়ই কেউ যদি আজকের অনুষ্ঠানটি দেখে থাকে তাহলে বুঝবে যে আসলে সুস্বাস্থ্যকর জীবনযাপন যদি আমরা করতে পারি, দৈনন্দিন লাইফস্টাইলটা যদি আমরা মডিফাই করতে পারি, সুন্দরভাবে গুছিয়ে চলতে পারি, তাহলে আমাদের পায়ুপথেরও যে একটা স্বাস্থ্য আছে সেটিকে আমরা মেনটেন জি, করতে জি, পারি জি। এবং ভালোভাবে টয়লেটও হতে পারি। আরেকটু যোগ না করেও পারছি না, সেটা হলো যে টয়লেট হ্যাবিটের মধ্যে বলা আছে যে এক্সেসিভ স্ট্রেইন, মানে অতিরিক্ত কুদ দেওয়া, যেটা বলে বাংলা ভাষায়, হ্যাঁ। যে অতিরিক্ত কুদ দেওয়া ইটস ভেরি ব্যাড ফর অ্যানাল হেলথ। এটা কিন্তু অনেকেই করে স্যার। যেমন আমাদের এই ধরে নেন আপনার অফিস সকাল 9টায়, আপনি 8টায় বাসা থেকে বের হবেন, 7টার সময় ওয়াশরুমে ঢুকছেন, আপনার কোনো ধরনের আর্জ নাই বাথরুমের, ঢুকে সে দীর্ঘ সময় 15 মিনিট 20 মিনিট 30 মিনিট ধরে সে চেষ্টা করছে বাথরুম করার, কিন্তু কোনো আর্জ নাই। দ্যাট ইজ ভেরি ব্যাড ফর অ্যানাল হেলথ। আপনি ডেফিকেশনে মানে বাথরুমে তখনই যাবেন যখন আপনার আর্জ আসবে, বাথরুমের আর্জ আসবে, তখন আবার আর্জ আসলো কিন্তু তখন আপনি আবার গেলেন না, এটাও ব্যাড ফর অ্যানাল হেলথ। যেমন আপনার ধরেন পরীক্ষা, 2 দিন পর 3 দিন পর পরীক্ষা, তা পরীক্ষার সময় কি হয় যে চ্যাপ্টারটা শেষ করেই তারপর বাথরুমে যাব, দেখা গেলো এবার চ্যাপ্টার শেষ করতে যে তার বাথরুমে যে আর্জটা চলে গেল, তখন কনস্টিপেশন দেখা দেয়। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। আমরা অ্যাডিকুয়েট টয়লেট টাইম বলি 5 মিনিটস, 5 মিনিটের বেশি বাথরুমে ব্যয় করাটাকে এটাকে ডিসকারেজ করা হয়। আসলে অনেক কিছু শেখার আছে স্যার। যে বাথরুম করার ব্যাপারটি আমরা মনে করি খুব প্রাকৃতিক একটা বিষয়, নিজেরা নিজেদের ইচ্ছা মতো হয়তো বা করা, কিন্তু আপনার মাধ্যমে আজকে জানা গেল যে এটা একটা বেসিক টাইম আছে, 5 মিনিট ধরে করা। কেউ খুব তাড়াতাড়িও করবে না, আবার কেউ খুব সময় লাগিয়েও করবে না। আপনি খুব সুন্দর করে বললেন যে অনেক সময় ধরে কেউ যদি বাথরুমটা আটকে বসে থাকে সেটাও তার শক্ত মলের কারণ হতে পারে। স্যার, এই পর্যায়ে জানতে চাই যে অনেকেরই কিন্তু এখন আপনি বলছিলেন যে স্মোকিংয়ের হ্যাবিটস, আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে ছেলে মেয়ে সবাই খুব স্মোকিং করছে, ড্রিঙ্কিংয়ের হ্যাবিটস, কিন্তু সেই হারে পানি খাওয়ার হ্যাবিটটা, ক্লিয়ার পানি খাওয়ার হ্যাবিটটা তৈরি হচ্ছে না। এটাও কি আসলে মলদ্বারে ব্যথা কিংবা মলদ্বারের সমস্যাগুলোর কারণ কিনা? অ্যাডিকুয়েট পানি যদি না খায় তাহলে যেটা হবে যে খাবারের যে হলো যে এটা আলটিমেটলি ডাইজেশন হয়ে আমরা যেটা খাবার খাই সেটা তো সেই আমাদের মুখ থেকে যে ধীরে ধীরে পাকস্থলী পারে ক্ষুদ্রান্তে চলে যায়। এই ক্ষুদ্রান্ত হয়ে তারপর যায় সেটা বৃহদান্ত্রে। এবং মজার বিষয় হলো এই পুরো ক্ষুদ্রান্ত পর্যন্ত পার হতে মাত্র 6 ঘন্টা সময় লাগে। কি যখনই সেটা বৃহদান্ত যেয়ে পড়ছে তখন সেটা দীর্ঘ সময় 1 দিন 1.5 দিন পর্যন্ত বৃহদান্তে থাকে। তাহলে ওই পানিটা অ্যাবজর্ব হচ্ছে মূলত ওই এই জায়গাগুলো থেকে, তখন ধীরে ধীরে ওটা হার্ড হয়ে স্টুল হয়। তো তার পানি যদি স্বল্পতা হয়ে যায় তখন তো সে আগে থেকেই হার্ড হওয়া শুরু করলো। এই জন্য পানি স্বল্পতা একটা অন্যতম কারণ কোষ্ঠকাঠিন্যের এবং মলদ্বারে ব্যথা হওয়ার কারণ। বিশেষ করে যারা গরমের মধ্যে বেশি কাজ করে, ধরেন বাংলাদেশের এখন প্রচুর লোক বিদেশে কাজ করে, বিশেষ করে মিডল ইস্টের জায়গাগুলোতে এত অত্যাধিক গরম, তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন এইটা একটা বিরাট সমস্যা তাদের কোষ্ঠকাঠিন্য। স্যার, এই ব্যাপারটিতে আমরা ফিরবো। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দর্শক জি বলুন। জি বলুন, আপনি কি বিষয় জানতে চাচ্ছেন? আমার পায়খানা বলতে আমার পায়খানা রাস্তাটা কাজ করি, বিশেষ চুলকায়। আচ্ছা, আমার পায়খানা আসে না ওরকম হয় যে পায়খানা, কিন্তু চাপ আসে না সেটা, আর বেশিরভাগ বসা আর কি। আর অনেক সময় গেলে মানে পায়খানা রাস্তা এরকম অনুভব। আচ্ছা, শক্ত পায়খানার সমস্যা তো আপনার, এবং পায়খানার রাস্তা চুলকায়। আপনার বয়স কত মা? আমার বয়স 25 বছর। 25 বছর। স্যার, আপনার কি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন আছে? সেটা হলো যে আপনার কি বাথরুমের বেগ হয় না, নাকি বাথরুম বের হয় না ঠিক মতো? জি জি। আপনার কি বাথরুমের বেগই আসে না, নাকি বাথরুমটা বেরোতে সমস্যা হয়? আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, সমস্যা হয় আছে, কিন্তু আচ্ছা, মানে বেগ আসে কিন্তু পায়খানাটা করতেই তার সমস্যা হচ্ছে, হয়তো বা খুব বেশি শক্ত হয়ে গেছে। এটা হলো যে এটা একটা নিউ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। নিউ প্রবলেম না, এটা আসলে ওল্ড প্রবলেম, বাট নিউলি রিকগনাইজড প্রবলেম। আচ্ছা, বাধাগ্রস্ত মলত্যাগ, যেটাকে বলে অবস্ট্রাকটিভ ডেফেকেশন সিনড্রোম, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এই পেশেন্টগুলো আগলে ছিল নেগলেক্টেড, তাদেরকে বলা হতো এই যে বাথরুম কষা হচ্ছে সিরাপ দিয়ে দাও,
কিন্তু আলটিমেটলি দে আর সাফারিং, এটা ডে বাই ডে বাড়তে থাকে। এখন দেখা যাচ্ছে না, বাথরুম কষা হওয়ার অন্যতম একটা কারণ যে অবস্ট্রাকটিভ ডেফেকেশন সিনড্রোম। এটা কীরকম? যাদের বিশেষ করে মহিলাদের এটা বেশি হয়, যাদের বাচ্চা বেশি হয় অথবা নর্মাল ডেলিভারি হয়, তাদের ক্ষেত্রে হয় কি বাথরুমের রাস্তার ওই জায়গাটা, বাথরুমের রাস্তার সামনের সাইডটা, মাসিকের রাস্তার নিচের অংশটা এটা একটু দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে জায়গার মাংস বেশি দুর্বল হয়ে যাওয়ার কারণে স্যার আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো। একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কেননা এই পর্যায়ে নিতে হবে একটা বিরতি। দর্শক, আমরা কথা বলছিলাম মলদ্বারে ব্যথা কেন হয়, তবে এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। আশা রাখছি আপনারা কেমন আছেন অনুষ্ঠানে চোখ রাখবেন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং সেটি হচ্ছে মলদ্বারে ব্যথা কেন হয়। আমাদের সাথে স্টুডিওতে আছেন কোলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। বিরতিতে যাবার আগে স্যার আমরা কথা বলছিলাম একজন দর্শকের প্রশ্নের উত্তরে, যে তিনি তার পায়খানার রাস্তায় চুলকানি বোধ করছেন এবং সেই সাথে তার শক্ত পায়খানাও হচ্ছে। আপনি এই বিষয়ে কথা বলছিলেন। হ্যাঁ, ওনার একটা সমস্যা হলো যে বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না, তা বা বাথরুমের বের হচ্ছে না ঠিক মতো। তাই এটার হলো আমি বললাম যে দুইটা কারণে হতে পারে। একটা হলো বাধাগ্রস্ত মলত্যাগ, আরেকটা হলো অ্যানাল ফিশার। আচ্ছা, তা অ্যানাল ফিশার হলে তার একটু ব্যথা থাকবে বা মলদার একটু চাপা থাকবে, কষ্ট হবে। আর সেটা যদি না হয় তাহলে এটা হলো বাধাগ্রস্ত মলত্যাগ। তো এটা আমি বলেছিলাম যে এই ডেলিভারির পরে এটা বেশি হয়, মহিলাদের বেশি হয়, যে বাথরুমের রাস্তা আর মাসিকের রাস্তার মাঝখানের যে অংশটা এটা একটু দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে তার মলটা যদি একটু চাপা থাকে, তখন যখন বাথরুমের প্রেশারটা আসছে সেটা নিচের দিকে না যেয়ে সাইডের দিকে চলে যায়, তখন তার বাথরুমটা বের হতে চায় না। তাই এটা দেখতে হবে আসলে যে তার প্রবলেমটাকে। এটা আমরা যখন পরীক্ষা করব, পরীক্ষা করলেই বুঝতে পারবো। এটা আসলে চোখে দেখে আপনাদেরকে হয়তো বা কোনো ডায়াগনস্টিক্যাল অ্যাপ্রোচ করে তারপরে হয়তো বা রোগীটাকে ডিজিজ ডায়াগনোজ করতে হবে। সেক্ষেত্রে ওই মাঝখানের অংশটা যদি আমরা অপারেশন করে একটু স্ট্রেনথেন করে দিতে পারি, মানে একটু শক্তিশালী করতে পারি, আর মলদারটা একটু লুজ করে দিতে পারি, তাহলে তার এই সমস্যা অনেকখানি কমে যাওয়ার কথা। অ্যাকচুয়ালি এই রোগীটা দেখা দরকার আসলে। আর রোগী যিনি ফোন দিয়েছিলেন নিশ্চয়ই আমাদের সাথে আছেন। তো আমাদের বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটা জানা গেল, আপনার মলে যে সমস্যা অথবা মলদ্বারে যে সমস্যাটা হচ্ছে, এটা আসলে সার্জনকে নিয়ে চোখে দেখাটা খুব জরুরি, এবং সেই সাথে হয়তো বা কিছু পরীক্ষা নিরীক্ষা এবং কিছু যদি ট্রিটমেন্ট করে দেওয়া যায়, আপনি নিশ্চয়ই এই সমস্যা থেকে আশু মুক্তি লাভ করবেন। স্যার, আপনার কাছে প্রশ্ন, এই যে শক্ত পায়খানার যে ব্যাপারটি, এটা আসলে দেখা যায় ছেলে মেয়ে, ছোট বুড়ো সবারই আসলে প্রবলেম, কিন্তু মেয়েরা এই সমস্যায় মনে হয় একটু বেশি ভোগেন। তার কারণটা কি? এটা আমি আসলে কি পুরুষ মহিলার তো আলাদা কিছু নাই, তবে মহিলাদের কয়েকটা কারণ হলো যে ফিমেলরা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি পুরুষদের চেয়ে একটু কম। যদিও একটা মহিলা মনে করে যে আমি সারাদিন তো অনেক কাজ করছি, বাচ্চাকে এই করতেছি ওই করতেছি, রান্না করতেছি, সারাদিন কাজ করি, কিন্তু আমি একটু আগেও বলেছি যে সেডেন্টারি ওয়ার্ক যেটা বলে, সেডেন্টারি ওয়ার্ক মানে বসে কাজ করা, অফিসের কাজ করা, এটাতে হয় শরীরে ঘামও আসে না, আর এক্সারসাইজের যে হরমোনগুলো নিশ্চিত হয় সেটাও হয় না। এই জন্য এইটা একটা অন্যতম কারণ যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মহিলাদের ক্ষেত্রে। আরেকটা হলো হরমোনাল কিছু ইফেক্ট আছে। হরমোনাল কারণে তাদের অনেক সময় যে প্রেগনেন্সি পিরিয়ডেতে নর্মালি হরমোনাল ইফেক্টে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আচ্ছা। এছাড়া যখন বাচ্চাটা একটু বড় হওয়া শুরু করে, তো বাচ্চাটার যে এখানে যে প্রেশারটা পিছন দিকে পড়ে, এই প্রেশারের কারণে বাথরুম দেখা গেলো ঠিক মতো বের হয় না। আবার বাচ্চারা যখন একটু বেশি বড় হয়ে যায়, তখন আবার এটা ঠিক মতো বের হয়। অর্থাৎ ঠিক হলো 3 মাস 3.5 মাস এই টাইমটাতে বাচ্চারা যে সাইজ থাকে, সেই সাইজে হলো ওই রেকটামটাকে মানে মলাশয়কেই বাধা দেয়। বাধার কারণে দেখা হলো সে বাথরুম করতে কোষ্ঠকাঠিন্য। কিন্তু ওটা আবার বড় হয়ে গেলে যখন পেটের মধ্যে চলে আসছে, তখন আর এই প্রবলেমটা কমে যাচ্ছে। এটা একটা কারণ। ওই যে একবার কোষ্ঠকাঠিন্য হয়ে গেলে তখন দেখা গেলো এটা রিলিফ হচ্ছে না, তার থেকে যাচ্ছে। তা এই কোষ্ঠকাঠিন্য হলে কি, আমি যেটা বলেছি যে স্বাস্থ্যকর জীবন, সুন্দর জীবন এবং এই মলদ্বারের এই রোগগুলো প্রতিরোধের একটা যথাযথ ফর্মুলা সেটা। আর বেশি হয়ে গেলে অবশ্যই তার ওষুধ খাওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চমৎকারভাবে বলেছেন স্যার। এই যে চিকিৎসকের যে পরামর্শ নেওয়া উচিত, মলদ্বারে ব্যথার সাথে আর কি কি বিপজ্জনক সাইন অথবা বিপজ্জনক উপসর্গ দেখা দিলে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করা উচিত, পরামর্শ নেওয়া উচিত? মলদ্বারের ব্যথার যে বাংলাদেশের সবচেয়ে কমন কারণ বলি, 1 নম্বরে আসবে অ্যানাল ফিশার, অর্থাৎ মলদ্বার ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া, কেটে যাওয়া। নাম্বার 2 আমাদের হলো পাইলসের সমস্যা। পাইলসে কিন্তু নর্মালি ব্যথা হয় না, পাইলসে যাবে রক্ত।
কিন্তু পাইল যদি হঠাৎ করে ফুলে উঠে তাহলে ওখানে পেইন সৃষ্টি হয়। আরেকটা হলো পাইল যাতে বেশি থাকে তাদের ওটা ভারে বের হয়ে আসে, তখন তাদের ড্র্যাগিং সেন্সর মানে একটা টান টান একটা ভাব হবে, এটাও এক ধরনের ব্যথা। আর 3 নম্বর যদি মেইন কারণ আসতে হয় তাহলে সেটা হলো পেরিয়ানাল অ্যাবসেস অর ফিস্টুলা। আচ্ছা, ওখানে যদি পুঁজ জমা হয় অথবা ফিস্টুলা থাকে যেখানে পুঁজটা ঠিকমতো ড্রেন হতে পারলো না, তখনই তার ব্যথা হয়। এরপরে যতগুলো কারণ আছে সেগুলো এত মানে কমন না। তা এরপরের যে কারণগুলো আসবে, যে কারণগুলোর মধ্যে একটা হলো অমিনাস সাইন মানে খারাপ লক্ষণ, সেটা হলো যদি ক্যান্সার হয়, মলদ্বারের ক্যান্সার, মলাশয়ে ক্যান্সার, এটা ব্যথা নিয়ে একটা রোগী আমাদের কাছে আসতে পারে। মলদ্বারের ক্যান্সার যদি ব্যথা নিয়ে আসে তাহলে তো বুঝতেই হবে যে এটা মলদ্বারের যে স্প্রিংটা দরজা ধরে ফেলছে। আর মলাশয় ক্যান্সার যদি ব্যথা নিয়ে আসে তাহলে আমরা ধরে নিই একটু বেশি দূর গড়িয়ে গিয়েছে রোগটাই অনেক দূর গড়া, একটু দেরি করেছে আমাদের কাছে আসতে। এছাড়া যেটা হতে পারে যে কিছু মানে কারণ আছে যার কোনো অ্যানাটমিক্যাল ব্যাখ্যা নেই, মানে তার মলদ্বারে ব্যথা কিন্তু পরীক্ষা নিরীক্ষার সমস্ত কিছু করে নর্মাল। এটা যেমন হলো লেভাটর অ্যানাই সিনড্রোম, প্রোক্টালজিয়া ফুগাক্স, এরকম কিছু কথা। রাতের বেলা তার মলদ্বারে ব্যথা হয়, ব্যথার কারণে ঘুম ভেঙে যায়, কিন্তু তার দেখা গেলো যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমরা যে পরীক্ষা করি ডিআরই বলে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, মানে আমরা এই যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা পরীক্ষা করে দেখলাম, যেহেতু আমরা একই কাজ বারবার করি, আমরা কিন্তু ইউজুয়ালি পরীক্ষা করলেই রোগীদের বেশিরভাগ সমস্যা ধরে ফেলি, কিন্তু দেখা গেলো তার এভরিথিং নর্মাল, বাট তার পেইন হচ্ছে রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে পেইনে, প্রোক্টালজিয়া ফুগাক্স। এগুলো অনেকটা মানসিক ধরনের প্রবলেম। চমৎকারভাবে বলেছেন স্যার। আসলে মলদ্বারে ব্যথা মানে মলদ্বারে বিভিন্ন সমস্যা নিয়েও যেমন আসতে পারে, আবার মলদ্বারের সমস্যা নিয়ে এমন অনেক সমস্যাও হতে পারে, তার মধ্যে মানসিক সমস্যাও আছে। এই বিষয়গুলো আরো জানবো স্যার। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি চম্পা নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার আজকে 8-9 বছর বাথরুম কষা ছিল। ওই কষা থেকে হঠাৎ দেখতে পেলাম যে বাথরুমের যে মলদ্বারটা এটা মনে হয় ওই মানে একটু বের হয়ে গেছে, এক সাইড দিয়ে অল্প একটু মানে মনে হয় ছুঁইটা গেছে এরকম, কিন্তু কোনো ব্যথা হয় না, কোনো সমস্যা হয় না, কিন্তু বাথরুমটা কষা এখনো রয়ে গেছে। কি করতে পারি? আচ্ছা, 8 থেকে 9 বছর ধরে উনি এই সমস্যায় ভুগছেন। স্যার, আপনি কোনো প্রশ্ন করতে চান? মানে আমি যদি মানে এটা কোনো অপারেশন করতে হবে নাকি এমনি স্বাভাবিক ওষুধ খাইলে অথবা মলম ব্যবহার করলে ভালো হয়ে যাবে? আচ্ছা, আমি আপনার সমস্যা যেটা বুঝেছি তার হলো মলদ্বারে একটা ফোলা আছে বা বাইরের দিকে একটা বের হয়ে আছে 8-9 বছর ধরে, যেটার কারণে তার কোনো ব্যথা নাই, রক্তও যায় না, কিন্তু ওটা আছে। এটা হলো এক ধরনের ডিসকমফোর্ট, মানে অস্বস্তি, যে আপনার একটা চামড়া বাড়তি হয়েছে বা একটা মাংসপিণ্ডের মতো বাড়তি হয়েছে, কিন্তু যেটার জন্য আপনার রক্তও যায় না, ব্যথাও করে না, কিন্তু একটা অস্বস্তি। তা একটা হলো যে আমরা এটা কিন্তু এক ধরনের পাইলস, ইংলিশে যেটা বলে হেমোরয়েড, অর্থাৎ অর্শ আবার 2 রকম। একটা হলো ইন্টারনাল হেমোরয়েড মানে অন্ত অর্শ, মানে মলদ্বারের ভিতরের পাইলস, আর এক্সটার্নাল হেমোরয়েড অর্থাৎ বাইরের পাইলস, অর্থাৎ মলদ্বারের বাইরের অর্শ। তা ওনার এটা হলো এক্সটার্নাল হেমোরয়েড। এক্সটার্নাল হেমোরয়েড যেটা, এটা ইউজুয়ালি ওষুধে কমে না। এই যে আমরা ডায়াসপিরিন হেসপিরিন ওষুধ দিই, তারপর অয়েন্টমেন্ট কিছু ব্যবহার করি, এগুলোতে ইউজুয়ালি এটা তেমন একটা রেসপন্স করে না। সো একটা হলো ওনার এখন 2টা অপশন। একটা হলো যে উনি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে যে আমি এভাবেই চললাম, যেহেতু এটা আমার কোনো ডিস্টার্ব করছে না। আরেকটা হলো যে তাকে অপারেশনে যেতে হবে। তা আমার এটা ডায়াগনোস হলো এক্সটার্নাল হেমোরয়েড। জি, দর্শক আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, এবং আমাদের বিশেষজ্ঞ অলরেডি আপনার সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই আপনি যে কোনো একটি পরামর্শ গ্রহণ করে নিতে পারেন, এবং যদি আপনি সার্জারি করতে চান সেক্ষেত্রে কোলোরেক্টাল সার্জনের আপনি দ্বারস্থ হতে পারেন। স্যার, আপনার কাছে প্রশ্ন, এই যে পাইলসের সমস্যাগুলো নিয়ে যারা ভোগে অথবা মলদ্বারের সমস্যাগুলো নিয়ে যারা ভোগে, মলদ্বারে ব্যথা হয়, দেখা যায় যে অপারেশন করে কিন্তু অপারেশনের পরেও আবার এই সমস্যার পুনরাবৃত্তি ঘটে, মানে বারবার সমস্যাগুলো ঘটে। তো এটার কারণ কি, এবং সেক্ষেত্রে আসলে পার্মানেন্ট সলিউশন হিসেবে আপনারা কি বলেন? আসলে মলদ্বারের ব্যথার জন্য যে অপারেশন আমাদের সবচেয়ে বেশি যেটা করতে হয় সেটা অ্যানাল ফিশারের অপারেশন। তা অ্যানাল ফিশারের অপারেশনের ক্ষেত্রে আমরা ক্রনিক অ্যানাল ফিশার, যেটা মানে যেটা দীর্ঘদিন ধরে অ্যানাল ফিশার, অর্থাৎ বাংলা যেটা গেজ বলে, সেটার অপারেশন বাংলাদেশে এখন আমাদেরকে সবচেয়ে বেশি করতে হয়। আমাকে এক রুগী একদিন বলছে যে ডাক্তার সাহেব, মানে উনার অ্যানাল ফিশার অপারেশন চললে আমরা কিন্তু পুরো অজ্ঞান করি না, অর্ধেক,
এই জন্য অনেক রোগী আছে যারা কথা বলে বেশি, দেখা গেলো ওই টাইমে কথা বলছে। তা ওই অপারেশন চলাকালীন সে বলছে যে ডাক্তার সাহেব আমি একটা এনজিওতে চাকরি করি, কিন্তু বড় পোস্টে চাকরি করি, সেটা হলো মিডল ইস্টের ফান্ডে। তা আমি যতজন মানুষের কথা বলছি দেখি অনেক লোকের আমার মতো সমস্যা, এই অ্যানাল ফিসার। তা রুগী আমাকে বলছে এরকম যে আমার মনে হয়েছে বাংলাদেশে অ্যানাল ফিসার একটা মহামারী রোগ। তা আমি তাকে বলেছি যে আসলে আপনার ওই আপনি যেটা বলছেন যে আপনি তো একটু মানুষের কথা বলে বুঝতে পারছেন, আর আমরা তো রুগীরা সব আসে আমাদের কাছে, আমার কাছেও তাই মনে হয় যে এটা একটা মহামারী রোগ। তা এই অপারেশনে আমাদের হলো কিছু টার্গেট থাকে, আমি যেভাবেই অপারেশনটা করি টার্গেট হলো যে আমাদের মলদারের যে দরজায় দুইটা স্প্রিংটার আছে, ইন্টারনাল স্প্রিংটার, এক্সটার্নাল স্প্রিংটার, মানে অন্ত দরজা আর বই দরজা। এই অন্ত দরজা আমাদের এই অ্যানাল ফিসার অপারেশনে আপনার হলো একটা মেজারমেন্ট আছে, কারো ক্ষেত্রে 2 সেন্টিমিটার, কারো ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার পর্যন্ত কাটতে হয় অন্ত দরজা। এখন এইটা ধরে নেন কারো যদি ওরিয়েন্টেশন কম থাকে এই অপারেশনে, তাহলে সে তো দেখা গেলো অন্ত দরজা কাটতে যে বা বই দরজা কাটলো, অন্ত দরজা ঠিকমতো কাটা হলো না, তাহলে তো আপনার রোগীটার আবার তো সমস্যার সমাধান হবে না, বা আংশিক সমাধান হবে। তা এটা এরকম হতে পারে। আসলে এটা একটা পারফেকশনের ব্যাপার। আমি রোগীদের যেটা বলি, দেখেন একটা কাঠ মিস্ত্রি যে সুন্দর ডিজাইন করে একটা চেয়ার বানাই দিচ্ছে কাঠের, তা আপনার তো মেধা তার চেয়ে কম না, আপনি বড় পোস্টে চাকরি করেন, আপনাকে লাগাই দিলে কি পারবেন কাজটা? তাহলে না, পারবে না। তো ও পারছে কেন? কারণ রেগুলার একটা অনুশীলনের কারণে, চর্চা। তা আমাদের হলো এই একই অপারেশন করতে করতে এই অ্যানাটমির সাথে আমার এমন একটা আমাদের ওরিয়েন্টেশন হয়ে যায় যে আমাদের ইনশাল্লাহ বেশিরভাগ রোগী একবারে সুস্থ হয়ে যায়। মলদারের এই অপারেশনের ব্যাপার স্যাপারগুলো নিয়ে এবং চিকিৎসা নিয়ে আরও কথা বলবো স্যার, তবে এই পর্যায়ে সময় হয়েছে আরেকটা বিরতি নেওয়ার। দর্শক, নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম মলদারে ব্যথা কেন হয়, কথা বলছিলাম মলদারের বিভিন্ন সমস্যা নিয়ে, আমরা কথা বলছিলাম উপসর্গ নিয়ে, আমরা কথা বলছিলাম চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আছেন কলোরেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ আহসান হাবিব। স্যার, আপনার কাছে আবারও আসতে চাই, বিরতিতে যাবার আগে আপনি অপারেশনের কিছু দিক নিয়ে কথা বলছিলেন। আপনার কাছে জানতে চাই, এই যে মলদারে ব্যথাজনিত যে বিভিন্ন ধরনের সমস্যা আমরা অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আলোচনা করলাম, আসলে এই অপারেশনগুলো অথবা চিকিৎসাগুলো কোথায় সাধারণত করা হয় বাংলাদেশে, এবং রোগীরা আসলে যখন সমস্যা হয় তখন কোথায় যাবেন? আসলে এই বাংলাদেশে তো এই ধরনের অপারেশন অনেক আগে থেকেই চলছে, ধরেন ব্রিটিশ আমল থেকে চলছে। তা কোলোরেক্টাল সার্জারি বিভাগ সরকারি সেক্টরে অলরেডি বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্ট শুরু হয়ে গিয়েছে। তা এখন হলো কোলোরেক্টাল সার্জনগুলি এইগুলো নিয়েই কাজ করে। এটা হলো অ্যাবডোমিনাল ক্যান্সার অ্যান্ড এই হেমোরয়েড, ফিশার, ফিস্টুলা অ্যান্ড আদার প্রবলেমস লাইক কনস্টিপেশন অ্যান্ড অবস্ট্রাকটিভ ডেফিকেশন, এইগুলো নিয়ে আমরা কাজ করি। তা এখন আমার হিসাবে যেহেতু একটা আলাদা একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, তা এই রোগীগুলো যদি কোলোরেক্টাল সার্জনের কাছে আসে, তারা যেহেতু একটা বিষয় নিয়েই আছে, কাজের পারফেকশন অবশ্যই অনেক ভালো হবে। যেটা আপনাকে বলেছি আমি, যে একটা রাজকীয় যদি চেয়ার বানাতে চান, তাহলে সেটা একটা কাঠ মিস্ত্রিই পারবে। আপনি যত বড় একটা ইন্টেলেকচুয়াল হন বাংলাদেশের, আপনি কিন্তু ওই কাজ করতে গেলে পারবেন না। না, যথার্থই বলেছেন স্যার, যে যত বড় ব্রিলিয়েন্ট আমি হই না কেন, হঠাৎ করে যদি আমাকে সেতু অথবা ব্রিজ বানাতে বলা হয়, নিশ্চয়ই আমি পারবো না। স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, দর্শকের প্রশ্নটা নিয়ে। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন। আমার নাম ফাজাহার, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার ঠিক মলদারের উপরে একটা ওই ইয়ের মতো শক্ত কিছু মতো হয়ে আছে, মনে করেন মলদার মল করতে গেলে এটা ফুলে যায়, আবার 4-5 দিন পরে এটা হালকা চিপড়ি হয়ে কি ময়লার মতো বের হয়। কোনো ব্যথা আছে? রক্তপাত হয়? না, রক্তপাত হয় না। ব্যথাটা হয় যখন ওই যে শীঘ্র হয়ে ময়লা বার হয়, তখন ব্যথাটা হয়। দর্শক শ্রোতা, এটা হলো আমি ওনার সমস্যাটা বুঝতে পেরেছি আর কি। এটা হলো ফিস্টুলা ইন অ্যানো, বাংলায় এটার নাম হলো ভগন্দর। তা ফিস্টুলা বলতে এটার একটা সংজ্ঞা আছে, যে এটা একটা নালী যার দুই দিকে দুটো মুখ থাকবে। তা ওনার যেটা হলো যে একটা মুখ মলদারের ভিতরে আছে, আর নালীর বাইরে যে মুখটা ওটা অ্যাক্টিভ থাকে না, যে কারণে ওখানে মাঝে মাঝে ফুলে ওঠে, তখন অনেক ব্যথা হয়, তখন তো অ্যাবসেস। তারপর যখন ওটা ফেটে পুষগুলো বের হয়ে যায়, তখন উনি আরাম হয়ে যায়। এভাবে দেখা গেলো 2-3 মাস পর বা প্রতি মাসে একবার চলছে।
এটা একটা ফিস্টুলায় ন্যানো, এবং সেক্ষেত্রে patient কি করতে ফিস্টুলায় পারে? ন্যানো অর্থাৎ ভগন্দর রোগের চিকিৎসা একটাই, আমি সহজ বাংলা ভাষায় বলি, সফল অপারেশন। অর্থাৎ অপারেশন ছাড়া ভালো হবে না, আবার সফল অপারেশন ছাড়াও ভালো হবে না। দর্শক নিশ্চয়ই শুনতে পেরেছেন পরামর্শ এবং আপনার এই চিকিৎসার পদ্ধতি। নিশ্চয়ই উনি কোনো একজন কলোরেক্টাল সার্জনের কাছে গিয়ে অপারেশনটি করিয়ে নেবেন এবং ভালো থাকবেন। স্যার, আপনার কাছে প্রশ্ন, এই যে মলদ্বারে ব্যথাজনিত বিভিন্ন ধরনের সমস্যা, এবং আপনি বলছেন যে অনেক সময় আসলে সফল অপারেশনই একমাত্র চিকিৎসা, কিন্তু আমাদের বাংলাদেশের রোগীদের ক্ষেত্রে একটু দেখা যায় যে ফিনান্সিয়াল সমস্যাটা একটু চিন্তা করেনি তারা। তো সরকারি বেসরকারি পর্যায়ে আপনি বললেন যে ভালোই সুবিধা আছে, তারপরেও চিকিৎসার খরচটা সম্পর্কে যদি একটু বলে দেন তাহলে আমাদের দর্শকদের সুবিধা হতো। আসলে চিকিৎসার খরচ, আমি পার্সোনালি হলো যে অনেক টাকা ব্যয় করে অপারেশন করা এটাও পছন্দ করি না, আবার কম টাকাতে করাটাও অনেক পছন্দ করি না। কারণ হলো বাংলাদেশে এখন একটা ট্রেন্ড আছে যে অনেক লোকজন একটুতেই দেশের বাইরে চলে যায়, এবং যে সেখানে যে সব রোগী ভালো হয়ে যাচ্ছে তা না। আপনি বিশ্বাস করবেন কি না, আমার দেশের বাইরে ফেইল্ড কেস আমি কি পরিমাণ করি, আমার এখন এগুলো ডাটা রাখা প্রয়োজন হয়ে পড়েছে। এই পাশের দেশে, তার মিডল ইস্টে, মালয়েশিয়াতে ফেইল্ড অপারেশনের, ইভেন ইউরোপ আমেরিকাতে কি পরিমাণ ফেইল্ড অপারেশন, এই যে ফিস্টুলাই ন্যানো বিশেষ করে যে রিকারেন্ট কেসগুলো, তা আমাকে প্রচুর পরিমাণ ডিল করতে হয়। তা কিন্তু একটা হলো যে আপনি ধরে নেন, মনে করলেন যে এই বাসায় আমি আছি, এই বাসার চেয়ে 5 তারা হোটেলের রুমটা তো একটু উন্নত হবেই, উন্নত জায়গায় যাব, গেলে তো আরেকটু উন্নত হবে, এরকম আশা করছেন। তা এই কারণে একেবারে খুব কম টাকায় করলেও তো রুগীগুলো আবার বিমুখ হয়ে যায়, তাদের একটা ধারণা জন্মে যে এখানে কোয়ালিটির মনে হয় ভালো নাই। তা আমার এখানে হয়তো বা আমি পার্সোনাল প্রাইভেটে যেটা করি, হয়তো 50-60 হাজার টাকা বা এর কাছাকাছি টাকাতে কমপ্লিট হয়ে যায়। আরও কিছু আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষার খরচ থাকে। আমার একটা সরকারি সেক্টরে যেটা হলো, এখানেও কিন্তু মানুষের ব্যাপক হারে অপারেশন হয়, কিন্তু একটা হলো যে আমাদের যে সরকারি সেক্টরের যে ক্যাপাসিটি, সেটা হলো টোটাল যে পেশেন্ট তার তুলনায় ক্যাপাসিটিটা কীরকম হতে পারে, ধরে নেন 50 ভাগের 1 ভাগ, অনেক কম। জি, অনেক কম। 50 ভাগের 1 ভাগ অথবা 100 ভাগের 1 ভাগ। তাহলে 100 ভাগের 1 ভাগ ক্যাপাসিটি দিয়ে আপনি যদি 100 ভাগ 1% ক্যাপাসিটি নিয়ে 99% লোকের চিকিৎসা দিতে চান, কি হবে? সেটা হলো একটা ভর্তি হতে যানজট, ভর্তির পরে অপারেশনের ডেট পড়তে যানজট, এবং ফ্রি চিকিৎসা হওয়ার পরে রোগীর টোটাল কস্ট অনেক সময় প্রাইভেটের চেয়ে বেশি চলে যায়। 1 টাকাও তার চিকিৎসায় খরচ পড়েনি, কিন্তু তার ভর্তি হওয়ার জন্য অনেকবার আসা যাওয়া, সাথে লোকজন, আবার হলো ভর্তির পরে যদি আবার 3 সপ্তাহ দেরি হয়ে যায়, তাহলে ওর আসা যাওয়া, সাথে লোকজন, থাকা, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, এই সব মিলে অনেক টাকা খরচ পড়ে যায়। এই জন্য আসলে মানে এইরকম একটা জনবহুল দেশে এটার সমাধান কি আমি জানি না। তো আমার একটা চিন্তা হয় যে এরকম একটা যদি হসপিটাল প্রাইভেট সেক্টরেও করা যায়, যেখানে ধনী ব্যক্তিরা অনেক টাকা দিয়ে অপারেশন করবে, যেখানে গরিব মানুষেরা অনেক কম টাকায় অপারেশন করবে, তাহলে হয়তো মানুষের জন্য অনেক উপকার কিছু করা যেত। তা আমি জানি না এটা আমি সফল হবো কিনা, এটা আমার একটা টার্গেট আছে ইন ফিউচার। আশা করছি আলহামদুলিল্লাহ আপনি সফল হবেন, কেননা আসলে বৈষম্য না রেখে ধনী গরিব মানে চিন্তা না করে এই যে অপারেশনের ব্যাপারটা আপনি চিন্তা করেছেন, এটা খুবই ভালো। এবং সবচেয়ে বড় কথা, আপনি খুব সুন্দর করে বললেন যে আসলে পাশের যে কোনো দেশের থেকে অথবা বহির্বিশ্ব বড় বড় উন্নত দেশের থেকে আমাদের দেশীয় অপারেশনটা খুবই ভালোভাবে হচ্ছে, সরকারি বেসরকারি পর্যায়ে। অনেক সময় দেখা যাচ্ছে যে সরকারিতে হয়তো বা সিট পাচ্ছে না, অপারেশনটা ঠিকভাবে হচ্ছে না, কিন্তু বেসরকারিভাবে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো বা টাকা খরচটা শুধু রোগীর জন্যই লাগছে, কিন্তু পাশের দেশ অথবা অন্য জায়গায় নিয়ে গেলে তো সেখানে রোগীর সাথে আরও যে কয়জন যাচ্ছে তাদেরও সেক্ষেত্রে টাকা আরও কথা আছে, কারণ পার্শ্ববর্তী দেশগুলোতে কখনোই কোনো স্যাক্রিফাইস বলে কোনো কথা নেই। আমাদের একটা রোগী ওখানে, আমার এরকম অনেক রোগী পায় যে ক্যান্সারের চিকিৎসা করতে যেয়ে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে তার আর কোনো টাকা পয়সা নেই, ব্যাক করে চলে এসেছে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় গরিব রোগীদের ক্ষেত্রে অনেক স্যাক্রিফাইস করি। এইখানে যতই ভালোভাবে আপনি কথা বলেন, কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়াল ব্যাপারে একটা গরিব মানুষ বোঝার পরেও কখনো কোনো ছাড় না দেন, তাহলে কিন্তু ওই কথাটা মিষ্টি কথা হলেও কিন্তু আসলে মিষ্টি কথা নয়। তাই পাশের দেশে যে তারা হয়তো বা অনেক সুন্দর করে কথা বলছে, আর আমাদের দেশের মানুষ তো বিদেশ পাগল, এটা আগে থেকেই। কারণ 1757 সালে আমি একটু হয়ে যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি, যখন পলাশির যুদ্ধ হয় তখন কিন্তু অল্প কয়েকজন ইংরেজি জয় করে নিয়েছে আমাদের দেশটাকে, যুদ্ধই হয়নি। কারণ কি, ইংরেজদের ওই সাদা চামড়া দেখে এমনি মানুষজন পিছনে চলে গেছে। তাই এখন পর্যন্ত আমরা তো বের হতে পারিনি সেখান থেকে।
তো এই জন্য যখন বাইরে যাচ্ছে তারা অন্য ভাষায় কথা বলছে তখন তো তারা অনেক বেশি ইয়া হয়ে যায় যে আরে বাবা কি বললো, অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে স্যার। অ্যাট্রাক্টিভ হয়ে যায়। এবং আপনি যেভাবে বললেন স্যার, মনে পড়ে গেল যে আমাদের বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তার অপারেশনটা হয়েছিল সিঙ্গাপুরের কোন একটা নামকরা হসপিটালে, আমেরিকাতে। জি, আমেরিকাতে। এবং আপনি খুবই দুঃখজনক একটা বিষয় যে আমাদের হুমায়ুন আহমেদ স্যার কিন্তু সেখানে একজন রিসার্চের অংশ হয়েছিলেন। রেডিওথেরাপি দেওয়ার পর তার মলদার ক্যান্সার অপারেশন করলে আমরা রুটিনলি এখানে একটা স্টোমা করি, যেটা তার করা হয়নি। তাহলে উনি একটা অংশ হয়েছে একটা রিসার্চের, মানে সে আমাদের দেশের এত একটা সম্মানিত ব্যক্তি ওখানে যে গিনিপিগ হয়েছেন। এটি আসলেই দুঃখজনক। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে কিন্তু আসলে অপারেশনের কিঞ্চিত ভুল অথবা ভুল হয়নি, ব্যাপারটা হয়তো বা কোনো গুজব কিংবা কোনো রটনা, সেটি নিয়ে দেখা যায় যে বেশ প্রচুর পরিমাণে একটা অসন্তোষ মানুষজনের মধ্যে থাকে। কিন্তু বিদেশে চিকিৎসা কিন্তু আর একটু বলার আছে, যেহেতু অন্য প্রসঙ্গে চলে এসেছি, সেটা হলো যে আমাদের যারা জার্নালিস্ট ভাইরা এদেরও একটু দেশপ্রেম জাগ্রত হওয়া দরকার। কারণ একটা ঠুনকো কথাকে বড় করে দেখায়, একটা সব কিছুতে শুরুতে বলে দেওয়া হয় চিকিৎসায় ভুল। ওই ডাক্তার রোগীকে মেরে ফেলে দিয়েছে। এবং আপনি জানেন না যে এখন কি অবস্থা, ঢাকার বাইরে বড় বড় অপারেশন কেউ করতে চায় না, অনেক এলিজিবল সার্জন করতে চায় না, কারণ একটা কমপ্লিকেশন হলেই বলে ডাক্তার ভুল করছে, সেটি এবং সব এসে ঢাকায় ভিড় করতেছে। এবং এটি একটা বড় এবং এটা আপনি যদি মনে করেন যে আপনি জেলা লেভেলে এত কিছু করে ফেলে, এত সম্ভব না। কারণ হলো মানুষই যদি নেগেটিভ ভাবে নিয়েই, তাহলে আপনি কিভাবে একটা বড় অপারেশন করবেন, কিভাবে আইসিইউতে দিয়ে একটা রোগীর চিকিৎসা করবেন যদি মারা যাওয়ার পরেই রোগীরা উত্তেজিত হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য হলো যে আমাদেরও জার্নালিস্ট ভাইদের প্রতি আমার যে তারা যদি একটু বুঝে চিকিৎসা মানে তাদের ইয়েটা করতো, তাহলে আমাদের দেশের প্রতি মানুষের চিকিৎসার আস্থা অনেকখানি ফিরত। আরেকটা হলো যে আমি বাইরে দেখেছি যখন বিশ্বকাপ ফুটবল হয়, বিশ্বকাপ ক্রিকেট, তারা কারা এর করে, তারা হলো স্পোর্টস জার্নালিস্ট। তাহলে মেডিকেল জার্নালিস্ট কেন হবে না? আমার বিষয় নিয়ে যে করবে সে আমার বিষয়টা কিছুই জানে না, অ্যানাল ফিশার টার্মটা সে জানে না, কিন্তু বললো যে ওনার অপারেশনে ভুলের কারণে এই হয়েছে, বাট হি ডাজন্ট নো হোয়াট ইজ অ্যানাল ফিশার। প্রায়শই দেখা যায় এই ব্যাপারটি। তাহলে তার তো মেডিকেল জার্নালিস্ট আলাদা হওয়া, এখন যেমন আমাদের সাবজেক্টে সব ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তেমন তাদেরও এরকম ব্রাঞ্চ হওয়ার দরকার। মেডিকেল জার্নালিস্ট এই রিপোর্টটা করবে যে ওখানে চিকিৎসায় ভুল হয়েছে না ঠিক হয়েছে। আশা করছি স্যার, নিশ্চয়ই আমাদের বাংলাদেশে অনেক বিষয়ে সংস্কার চলছে, নিশ্চয়ই এই বিষয়টিও আসলে যারা উপদেষ্টা মহলে আছে এটা ভাববেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চিকিৎসকদের মধ্যেও এক্সপেরিয়েন্সি স্কিলস অনেক বেড়েছে, আগের থেকে অভিজ্ঞতা অনেক বেড়েছে স্যার। আপনাদের মতো মানুষজন অপারেশনগুলো করছে, নিশ্চয়ই আমাদের যারা মানুষজন আছেন, সাধারণ মানুষ আছে, তাদের আস্থাও আমরা অর্জন করতে পারবো। স্যার এই ব্যাপারে আপনার কাছে প্রশ্ন, আমরা যদিও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, এই যে মলদ্বারের যে সমস্যাগুলো হচ্ছে, মলদ্বারে ব্যথা, এবং আপনি অপারেশন কেন্দ্রিক বিভিন্ন কথা বললেন, কিন্তু দেখা যাচ্ছে যে মলদ্বারের সমস্যাগুলো হওয়ার পর একজন মানুষ যেরকম ভোগে, আসলে এই সমস্যাগুলো যাতে না হয়, পাইলস না হোক, ফিশার না হোক, ফিস্টুলা না হোক, এই প্রবলেমগুলো যাতে একেবারে না হয়, একজন মানুষ আসলে কিভাবে জীবনযাপন করা উচিত, সেটা যদি একটা গাইডলাইন দিয়ে দিতেন। সেটা হলো যে সুস্থ জীবন, সুন্দর জীবন। আপনি টেক ইউর ডায়েট রেগুলারলি, টাইম মতো খাবার খান, অ্যাডিকুয়েট খাবার খান, এক্সারসাইজ শুড বি ডান, মানে আপনি এক্সারসাইজ করবেন অ্যাডিকুয়েটলি। আপনি খাওয়ার সময় শাক সবজি পানি বেশি খাবেন। আপনি যে মাছ মাংস খাবেন না তা না, এগুলোও খাবেন, কিন্তু হলো আপনাকে ওই ফাইবার জাতীয় ডায়েট বেশি খেতে হবে। খাবার খাবেন ধীরে ধীরে, টাইমলি। অ্যাভয়েড অ্যালকোহল, অ্যাভয়েড স্মোকিং। আপনি বাথরুমের হ্যাবিটটা এটা আপনাকে নর্মালভাবে করতে হবে, যে আপনার যখন আর্জ আসবে তখন আপনি বাথরুমে যাবেন, এবং দীর্ঘ সময় বাথরুমে বাথরুমে ওয়াশ করাটা অ্যাভয়েড করবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে এত পরামর্শ দারুণভাবে বলেছেন স্যার, এবং আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদের আবার অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠানটি দেখার চেষ্টা করেছেন, মলদ্বারের সমস্যাগুলো কেন হচ্ছে এবং এই সমস্যাগুলোর পরামর্শ আমাদের বিশেষজ্ঞ ডক্টর দিয়েছেন। যেটা জানা গেল যে আপনি যদি আপনার সুস্থ জীবনযাপন, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়ামে রেগুলার মেনটেন করা, ধূমপান থেকে বিরত থাকা এবং নিয়মিতভাবে পানি খাওয়া, তাহলে অবশ্যই আপনি আপনার বাথরুমটিকে ঠিকভাবে করতে পারবেন এবং আপনার মলদ্বারও সকল সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। আশা করছি নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, দেশের যত্ন নেবেন। নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।